ততক্ষণ থেকে বেল বাজাচ্ছি, দরজা খোলোনি কেন? আমি না, আমি কিচেনে ছিল। এবার থেকে একবার বেল বাজাবো, আর যদি তখন দরজা না খোলো তখন? আরে ব্যাগটা তো ঠিক করে ধর। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি দেখছিস? ব্যাগটা রেখে আমার জন্য জল নিয়ে আয়। যা এখান থেকে। সারা দিন ধরে একেবারে মাথাটাকে খারাপ করে দেয়। শালিনী, শালিনী, ঠিক করে ঘরটাকে গোছাতেও পারো না নাকি? আরে ভাই, কতক্ষণ দেরি হয়ে গেল রে। ম্যাচটা বোধহয় শেষ হতে গেল রে। দেখি কি কত রান করেছে। আরাম করে বসে এবার ম্যাচ দেখবো। মারো 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 মারো। এই তো 4 মেরেছে। 4 হ্যাঁ, আরেকটা 4। মারো গুরু মারো। শাবাশ। খাবার তৈরি আছে। আউট। মুডটা পুরো খারাপ করে দিলি তো। একটু শান্তিতে বসে ম্যাচটা দেখতেও পারবো না। তুই তোমার এই অপয়া মুখটা নিয়ে এলে আর সেঞ্চুরি হয়ে যেত। 1 রানের জন্য আউট হয়ে গেল। কারো ভালো দেখতে পারো না তুমি? আরেকটা আউট। আমি ভাবলাম খাবার তৈরি, তাই দিয়ে দিতাম, তারপর বাসন ধুয়ে নিতাম। বিশ্রাম করতে চাও? সারাদিন কি করো তুমি? সারাদিন বিশ্রাম করো, তোমার মন ভরে না? একদিন লোকটা কাছ থেকে তাড়াতাড়ি এসে টিভি দেখছে, তাতে তোমার ভিতরে হিংসে হচ্ছে, মনটা জ্বলছে তোমার। আরে তুমি তো বসেই থাকো সারাদিন, আরাম করো ঘরে। আর তুমি কি করে জানবে মানুষ কত পরিশ্রম করে আর তারপর 2 পয়সা রোজগার করতে পারে সে? আমার মুখের দিকে হাঁ করে কি দেখছিস? বল, কি বানিয়েছিস ডিনারে? আলুর তরকারি। আলুর তরকারি? কান্না কান্না কান্না, শুধু কান্না। মনে হচ্ছে আজকে বাইরেই খেতে হবে, হোটেলে গিয়ে। এরকম বউ পেলে মানুষের তো কপাল পোড়াই হবে। শালিনী, এদিকে এসো। আসছি। কখন থেকে ডাকছি আমি? কালা হয়ে গেছো। আর এই 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 শার্ট, এই শার্ট ইস্ত্রি করা হয়নি কেন? আমি ভুলে গেছিলাম, আমি এক্ষুনি করে দিচ্ছি। ভুলে গেছিলে? ভুলে গেছিলে না করতে চাওনি? কি করো তুমি সারাদিন ধরে? হ্যাঁ, নিজের কোন বন্ধুর স্বপ্ন দেখো? আমার তো কপালই খারাপ যে আমি তোমাকে বিয়ে করেছি। অপয়া একটা। কি তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমাকে? আবে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। আর শোন, ওটাই হবে যেটা আমি চাইবো, আর তুই ওটাই করবি যেটা আমি তোকে করার জন্য বলবো। তোর প্রাণ আমার হাতের মুঠোয়, আর আমি যদি সেটাকে চেপে ধরি তুই প্রাণে মারা যাবি। ভুলে যাস না আমার এই কথাটাকে, বুঝেছিস? চল এবার ফোন রাখ। এই, হ্যাঁ স্যার। আইস কেন নেই এটায়? এর মধ্যে আইস নেই কেন? স্যার এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি স্যার। আরে গাব জাল দিতে খুলে রেখেছিস? এক্ষুনি আসছি। সার্ভিস দিতে পারিস না? এই নে। সরি স্যার, আপনাকে আরেকটা বানিয়ে দিচ্ছি। স্যার 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 ভীষণ খিদে পেয়েছে, কিছু পয়সা দিয়ে দাও না স্যার। আরে এই ভিখারি তোকে এই পার্কিং লটে কে আসতে দিয়েছে? আরে সর, নালে মার খাবি কিন্তু। ভিখারিগুলো জানি না কোত্থেকে চলে আসে। স্যার তুই আবার এসছিস? কিছু তো দিয়ে দাও স্যার। যা যা এখান থেকে। স্যার কিছু তো দিয়ে দাও স্যার। যা, ভিখারি কোথাকার। কেডি স্যার। আরে আসুন আসুন বরুণ বাবু,
12টার সময় অফিসে আসছেন, কি ব্যাপারটা কি? আপনার চেহারায় এরকম 12টা বেজে কেন? স্যার আমি আপনার সঙ্গে একজনের দেখা করাতে চাই। আমার স্কুলের মাস্টার এসেছেন। আসুন স্যার। নমস্কার। নমস্কার স্যার ভাগীরথ দেশাই স্যার, কেডি স্যার। আসুন না, বসুন না। ধন্যবাদ। খুবই সৌভাগ্যবান বরুণ যে ওর মাস্টারমশাই এখন ওর সঙ্গেই রয়েছে। অনেক বছর ধরে আমি আমার মাস্টারমশাইকে খোঁজার একটা চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি এখনো। চায় বরুণ? না না হ্যাঁ, স্যার। বাবু থাক, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। হ্যাঁ বলুন না, কি করতে পারি আমি? অ্যাকচুয়ালি মাস্টারবাবু গুজরাটের জামনাবল গ্রাম থেকে এসেছেন। এনার মেয়ে শালিনী দেবীর ওপর ওনার স্বামী হেমাঙ্গ ত্রিপাঠীর খুনের অভিযোগ চাপানো হয়েছে। আপনার মেয়ের শ্বশুরবাড়ি ওখানে গুজরাটে? বিয়ের পর আমার মেয়ে বরের সাথে থাকার জন্য মুম্বাই চলে এসেছিল, কিন্তু আমার মেয়ে তার স্বামীকে কখনোই খুন করতে পারে না। মাস্টারমশাই বেশ কিছুবার এরকমটা হয়েছে যে ঘরোয়া ঝগড়াঝাটিতে রাগের বশবর্তী হয়ে হঠাৎ করেই এই ধরনের ঘটনা ঘটে যায়। আপনার পুরো বিশ্বাস রয়েছে যে আমি আমার মেয়েকে যা শিক্ষা দীক্ষা দিয়েছি তার উপর আমার পুরো ভরসা আছে। আমার মেয়ের প্রচন্ড সহ্য শক্তি, এমন পদক্ষেপ সে কখনোই নিতে পারে না, কখনোই না। শালিনীকে আপনি বাঁচান। আপনি ধৈর্য ধরুন মাস্টারমশাই, আপনার নীতিপরায়ণতা আমি শ্রদ্ধা করি। আমি দেখা করে নিচ্ছি আপনার মেয়ের সঙ্গে, আর যদি ওর দোষী না হওয়ার কোনো প্রমাণ আমি পাই তাহলে আদালত আমি ওকে নিশ্চয়ই নির্দোষ প্রমাণ করব। আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। স্যার ওনার স্বামী হেমাঙ্গবাবুর কাজ এটা। রোজ মারা গালি দেওয়া ওনার স্বভাব ছিল। বিষয়টা তো এখানে শালিনীকে নিয়ে, তাই শালিনী দিদি, ইনি মিস্টার কেডি পাঠক, শহরের খুব বড় উকিল। ইনি আপনার কেসটা লড়বেন। আমি কেসের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কেসের বিষয় নয়, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমার আপনার সাথে কোনো কথা নেই, আর আমার আপনাকে বলারও কিছু নেই। আমাকে আমার অবস্থায় ছেড়ে দিন, ফাঁসি হলে হয়ে যাক। সরি স্যার, এই জন্যই বলছিলাম যে এনার সঙ্গে দেখা করে কোনো লাভ হবে না। যখন পুলিশ এনাকে গ্রেফতার করেছিলেন তখন ইনি চুপি ছিলেন, খুনের অভিযোগ করার পরেও। কিন্তু স্যার আমার পুরো বিশ্বাস যে ইনি নির্দোষ। এই বিশ্বাসটাকে প্রমাণ করতে পারবি বরুণ? বিশ্বাস শব্দটার প্রয়োগ কিন্তু চিন্তা ভাবনা করে করতে হয়। আমার মনে হয় যে ওর চুপ থাকার পেছনে অনেক বড় একটা রহস্য রয়েছে। ইয়োর অনার, এইভাবে যদি দেখা যায় তাহলে এই কেসটা উপর থেকে খুব সাধারণ। হেমাঙ্গ ত্রিবেদী, যিনি মার্বেল আর টাইলসের ডিলার ছিলেন, উনি 23শে মার্চ রাতে হ্যাপি ডাইনিং হল থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসেন এবং বেরিয়ে যান। রাতে ওনার অ্যাক্সিডেন্ট হয়, গাড়িও চলে যায় এবং তার সাথে হেমাঙ্গ। ওখানেই তার মৃত্যু হয়। আশেপাশে যারা ছিলেন তাদের মতে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু ব্যাপারটা কিন্তু অন্য, ইয়োর অনার। অ্যাক্সিডেন্টের কারণও অন্য কিছু। হ্যাঁ, সেই ব্যাপারে আমি পরে আলোকপাত করব, কিন্তু তার আগে হেমাঙ্গর ব্যাকগ্রাউন্ড জানা আমাদের ক্ষেত্রে খুবই জরুরি। আর সেই জন্য আমি হেমাঙ্গর বোন রূপা পারমারকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। জয় শ্রীকৃষ্ণ ম্যাডাম। জয় শ্রীকৃষ্ণ। হেমাঙ্গর ব্যাপারে কিছু বলবেন আপনি? ভীষণই ভালো ছিল, ভীষণ খেয়াল রাখতো আমার। আমি তো শুনেছিলাম ও খুব রাগী মানুষ, খুবই গালিগালাজ করে ফেলেন মাঝে মাঝে। মিথ্যে বলছে, মিথ্যে বলছে। ও খুব ভালো ছিল। ও আমার আর অবনীশের বিয়ে দিয়েছিল। আমার মা বাবার এই বিয়েতে অমত ছিল, কিন্তু দাদা আমাকে আর অবনীশকে ওর বাড়িতে রাখে। যদি ও না থাকতো তাহলে আমার আর অবনীশের কখনো বিয়েই হতো না। তো শালিনী দেবীর সাথে ওনার সমস্যাটা কি? প্রবলেম দাদার নয়, ওর ছিল। আমি অনেকবার ওকে জিজ্ঞেস করার চেষ্টা করেছি, কিন্তু আমাকে কখনো কিছু বলেনি। আপনি জিজ্ঞেস করুন, যদি আপনাকে কিছু বলে।
কিন্তু এইটুকু বলতে পারি যে ভুলটা ওরই ছিল। এক মিনিট। এত বিশ্বাসের সাথে কেমন করে বলছেন? দেখুন, দাদা রোজ দোকানে চলে যেত, আর এই ম্যাডাম, ওর তো বাড়িতে মনই টিকতো না। কখনো শপিং, কখনো ডক্টর, কখনো অন্য কিছু, কোনো না কোনো বাহানায় ও তো বাড়ির বাইরেই থাকতো। আমার তো মনে হয় যে ওর নিশ্চয়ই কারো না কারোর সাথে চক্কর আছে। ভালো কিছু বলুন আপনি, এসব কি বলছেন? দাদা মৃত্যুর 2 দিন আগে নতুন গাড়ি কিনেছিল। আমরা দুজন ভাই বোন খুব খুশি ছিলাম, কিন্তু ওর তো আমাদের আনন্দে যোগদান করার কোনো ইচ্ছে ছিল না। আসলো 8 ঘন্টা পরে, হাতে বাজারের ব্যাগ নিয়ে। দাদা, আজ তোর ওপর আমার প্রচন্ড গর্ব হচ্ছে। তুই এই নতুন গাড়িটা নিয়ে আমাদের স্বপ্নই পূরণ করে দিয়েছি। খুব খুশি হয়েছি আজকে আমি। দেখ, বেছে বেছে জিনিস এনেছি, সাজাবো এটাকে। দূরে মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল। সবজিটা তো একটা বাহানা ছিল, গিয়েছিল হয়তো নিজের বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি করতে। আরে 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 ভগবান, এই রকম স্বভাব ওনার? হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলুন যে আপনি বিশ্বাস করেন যে আপনার ভাইকে খুন এই করেছে? হ্যাঁ, তো ওই করেছে। আমার পুরোপুরি বিশ্বাস আছে, আর ওটাও পুরো প্ল্যানের সাথে। আর ওনার কাছে ইওর অনার কারণও ছিল, কারণ শালিনী দেবীর অ্যাফেয়ারের বিষয়টা তার হাজব্যান্ড জেনে গেছিল, আর তাই তিনিও ওনার ওপর রাগ করতেন, উনি মারতেন, আর শালিনী দেবী ক্ষিপ্ত হয়ে গেলেন, আর তারপর শালিনী দেবী এই ইনহেলারের মধ্যে বিষ মিশিয়ে ওনাকে হত্যা করলেন। মিলর্ড, এই ইনহেলার পুলিশ ঘটনাস্থলে পায়, আর ফরেনসিক রিপোর্ট যা কোর্টে পেশ করা হয়েছে তাতে পরিষ্কার লেখা আছে যে ওনার মৃত্যু মিথক্সিন নামক এক বিষের মাধ্যমে হয়েছে, যা স্ট্রিপে ছিল, আর এই স্ট্রিপ ইনহেলারের মধ্যে ঢালার কাজটা শালিনী দেবীই করতেন, হ্যাঁ কি না? আর মিলর্ড, শালিনী দেবী এই বিষের ব্যাপারটা খুব ভালো করে জানতেন, কারণ ইনি আহমেদাবাদের এসকে মাঙ্গরোলিয়া মেডিকেল কলেজ অফ সায়েন্সে বি ফার্মা ডিগ্রি নিয়েছেন, তাই না? তো এই বিষের ব্যাপারে উনি খুব ভালো করে জানেন। মিস্টার পাঠক, আপনি সাক্ষীকে কিছু জিজ্ঞেস করবেন? আগে না ইওর অনার, আমি এই সময় ওনাকে কিছু জিজ্ঞেস করতে চাই না, কিন্তু অভিযোগ পক্ষের উকিলকে আমি একটা প্রশ্ন করতে চাইব। ঠিক কি ডিগ্রি আপনার রয়েছে? আরে পাঠক সাহেব, এসব আপনি কি বলছেন? আমি উকিল, তাই উকিলেরই ডিগ্রি পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, ওকালতির অফকোর্স। তো ধরে নিন আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার কোনো মনোমালিন্য হয়, আপনার হাতাহাতি হয়, আর সেই রাতেই আপনার প্রতিবেশীকে হত্যা করা হয় ছুরি ঢুকিয়ে। ছুরির ওপর কারোর আঙুলের ছাপ পাওয়া যায় না, তাহলে কি এটা মেনে নেওয়া ঠিক হবে যে আপনি আপনার ওকালতির এই ডিগ্রিটার অপব্যবহার করে তাকে হত্যা করে ফেলেছেন? আরে ইওর অনার, আমার এই কথাগুলো বলার তাৎপর্য হলো এই যে যেই কাগজপত্রগুলো মিস্টার দেশাই আদালতে পেশ করেছেন সেগুলো সবই একেবারে অকেজো, আর সেগুলো থেকে এটা একেবারেই প্রমাণিত হচ্ছে না যে আমার মক্কেল দোষী এখানে। আরে কিন্তু মিলর্ড, মিথক্সিন বিষ পাওয়াটা কি যথেষ্ট নয়? না, এটা যথেষ্ট নয়। মিস্টার পাঠক, এই মিথক্সিন এমনই বিষাক্ত পদার্থ যে 0.5 মিলিগ্রাম একটা মানুষকে মারার পক্ষে যথেষ্ট। না, সত্যি এটা আপনার কথাটা সত্যি, আর এই কথাটাও পাশাপাশি সত্যি যে আমার মক্কেল তার স্বামীকে বিষ খাওয়াননি। ইওনার কিছুটা পেঁচালো এটা। মাইথক্সিন এমন একটা বিষ যেটা সেবন করলে একটা অন্য ধরনের রাসায়নিক শরীরের ভেতর তৈরি হয়, আর সেটা ওখানে পৌঁছে যায়। সেই রাসায়নিকটা যেটা ফরেনসিক্স পেয়েছে হেমাঙ্গবাবুর শরীরে, যে কারণে এটা বলা হচ্ছে যে ওনাকে হত্যা মাইথক্সিন দিয়ে করানো হয়েছে। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না ইওর অনার যে ওই রাসায়নিকটাই অন্য কোনো বিষ সেবন করলেও তৈরি হতে পারে শরীরের ভেতরে। তো এটা পুরোপুরি সম্ভবপর যে ওনার হত্যা মাইথক্সিনের কারণে না হয়ে অন্য কোনো বিষের কারণেও এখানে হতে পারে। মিস্টার পাঠক, আপনি এটা ভুলবেন না যে আপনার মক্কেল এই দোষটা স্বীকার করেছে। দোষ উনি কখনোই স্বীকার করেননি। কোথায় স্বীকার করলেন? উনি শুধুমাত্র মৌনব্রত ধারণ করে রয়েছেন মিস্টার দেশাই। হ্যাঁ, কারণ যে উনি জানতেন যে খুনটা উনিই করেছেন। আরে বাবা, আপনি তো অলৌকিক ক্ষমতার অধিকারী দেখছি মিস্টার দেশাই। জয় হোক আপনার। না মানে আপনি আমার মক্কেলের মনের কথাটা পড়ে ফেললেন এভাবেই। এক মিনিট মিস্টার পাঠক, আপনি কি করে জানলেন যে ওনার মৃত্যু 1 ঘন্টা পরে নয় কিন্তু 30 সেকেন্ডে হয়েছে? ভালো প্রশ্ন করেছেন আপনি ইওর অনার। দেশাইবাবুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সবার আগে ভিখারি বিরজুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। হ্যাঁ স্যার, ওই দিন আমি ভিক্ষে করার জন্য ওই পার্কিং লটে গিয়েছিলাম, আর ওই যে লোকটা মারা গেছে
ওর কাছেও আমি ভিক্ষে চেয়েছিলাম। ওই আপনি পার্কিং লটে এই ব্যক্তিদের কাছ থেকে আপনি ভিক্ষা চেয়েছিলেন, আর ওই সময় আপনি ওনাকে ওষুধ নিতে দিয়েছিলেন, ওই ফুসফুস আওয়াজ বের করা ওষুধ যেটা, আর উনি গাড়ি নিয়ে বেরিয়ে যান। গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর কতটা সময় পরে, কতক্ষণ পর এই দুর্ঘটনাটা ঘটে ওনার সঙ্গে? স্যার এমন কিছু খুব তাড়াতাড়ি হয়েছিল। খুব তাড়াতাড়ি হয়েছিল মানে গাড়ি নিয়ে বেরোলো আর আপনি ওই বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলেন? হ্যাঁ স্যার। 30 সেকেন্ডের কাছাকাছি হবে। হ্যাঁ স্যার। এক মিনিট মিস্টার পাঠক, আমাকে এটা বলুন যে ওই মাইথক্সিন এই স্ট্রিপের মধ্যে এলো কেমন করে? মিস্টার দেশাই, হেমাঙ্গ বাবুর মৃত্যু মাইথক্সিনের কারণে হয়েছে নাকি অন্য কিছু? মাইথক্সিনের স্ট্রিপে আমার মক্কেল রেখেছিল নাকি অন্য কেউ এখানে? এটাই তো প্রশ্নটা। আর এ কারণে আমি বলি যে যেটা দেখা যায় সেটা সবসময় হয় না, আর যেটা হয় না সেটা অনেক সময় দেখা যায়। হতে পারে এই কেসটাতে যেটা দেখা যাচ্ছে সেটা হয়তো নেই, আর যেটা দেখা যাচ্ছে না সেটাই হয়তো আসল, তাই না? বুঝলেন কিছু? না মানে বুঝতে পারলেন নাকি বুঝতে পারলেন না? কিন্তু আপনার কথায় দুটো ব্যাপার বুঝতে পারছি। আচ্ছা, দুটো কথা? দুটো কথা। প্রথমটা হলো যে মিস্টার হেমাঙ্গর মৃত্যু হয়তো এই মাইথক্সিনের কারণে হয়নি। ভেরি গুড মিস্টার দেশাই। আর দ্বিতীয় কথাটা? আর দ্বিতীয় কথা এটা যে আর কেউ আছে যে ওনাকে মারতে চাইতো। ক্যা বাত হে মিস্টার দেশাই, ক্যা বাত হে। ইওনার আমি সমর্থন করছি মিস্টার দেশাই এইমাত্র যা বললেন সেটা, আর সমর্থন করেই আমি মাধব বাবুকে কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। হেমাঙ্গ বাবু প্রায় আসতেন আপনার রেস্টুরেন্টে? হ্যাঁ স্যার, গত 1 বছর ধরে তো আসতো, সপ্তাহে 2-1 বার। আচ্ছা, আর যখন আসতেন তখন ওনার কোনো নির্দিষ্ট পছন্দের জায়গা ছিল ওখানে বসার, নাকি যেখানে জায়গা পেতেন সেখানে উনি বসতেন? না স্যার, ওনার একটা ফিক্সড টেবিল ছিল, আর আমি ওনাকে ড্রিঙ্ক সার্ভ করতাম। দুর্ঘটনার দিন যখন উনি আপনার রেস্টুরেন্টে আসলেন, বসলেন, আর আপনি ওনাকে ড্রিঙ্ক সার্ভ করতে যাচ্ছিলেন, তখন আপনি ওনাকে ওনার দূরভাষ যন্ত্রের মাধ্যমে ফোনে কারোর সঙ্গে কথা বলতে আপনি শুনেছিলেন। রাগে উনি খুব রেগেছিলেন, রেগে কারোর সঙ্গে কথা বলছিলেন। না না, দেখুন, শুধুমাত্র আপনি নয়, আপনি ছাড়াও ওখানে অনেকেই ওনাকে দেখেছিলেন সেদিন রেগে গিয়ে কথা বলতে কারোর সঙ্গে। তো নিঃসংশয় হয়ে বলুন আদালতে এরকম কিছু হয়েছিল কিনা? হেমাঙ্গ স্যার ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন। আচ্ছা। রাগে গালাগালিও দিচ্ছিলেন, এমনকি প্রাণে মারার হুমকিও দিচ্ছিলেন উনি। আচ্ছা, প্রাণে মেরে ফেলার হুমকিও তিনি সেদিন কাউকে দিচ্ছিলেন? কাকে সেই হুমকিটা তিনি দিচ্ছিলেন সেদিন? আমি কি করে জানবো স্যার? এবার দেখুন, আমি তো জানতে পেরে গিয়েছি, সেটাও আমরা সাহায্য পেয়েছি আপনারই দূরভাষ যন্ত্রের এই তালিকা থেকে, আপনার মোবাইল ফোনের কল লিস্ট থেকে। দেখুন, আপনার নম্বর তো না এটা? আশ্চর্যের বিষয় এটা মাধববাবু, যে একজন ওয়েটার আর গ্রাহক ছাড়া আরও সম্পর্ক ছিল আপনার হেমাঙ্গবাবুর সঙ্গে। রিয়নার, হেমাঙ্গবাবু আর মাধববাবু একই নাম্বার থেকে একই ব্যক্তির সঙ্গে কথাবার্তা চালাতেন। চিন্তার বিষয় হলো এখানে এটা যে 1 বছর আগে থেকেই হেমাঙ্গবাবু এই ফোনে কথাবার্তা বলতেন, আর এই 15 দিন আগে থেকেই মাধববাবু ওই নাম্বারে কথাবার্তা চালাতে শুরু করেন। যেই ব্যক্তির নাম্বার এটা ইওনার মিস্টার রঞ্জন প্রসাদ বাবু, যিনি এই সময় এখানে উপস্থিত রয়েছে। আমি অনুরোধ করবো আদালতকে যে ওনাকে আদালতের ভেতরে ডেকে নেওয়া হোক। অনুমতি দিলাম। রঞ্জনবাবু, দয়া করে আদালতকে আপনি এটা বলুন যে এই ব্যবসার সম্বন্ধে কি করতেন আপনি? আগে আমি একজন বিল্ডার, আমি টাওয়ার্স আর অফিস বানাই। শুনেছি যে আপনি সরকারের কাছ থেকে সরকারি ভবন বানানোর জন্য দায়িত্ব নিয়ে থাকেন, আমি কি ঠিক শুনেছি বলুন? আগে হ্যাঁ। স্বর্গীয় হেমাঙ্গ বাবুর সঙ্গে ফোনে তো মাঝে মধ্যেই আপনাদের মধ্যে কথাবার্তা চলতো, কিন্তু সেটা ছাড়াও দেখা সাক্ষাৎও চলতো আপনাদের? হ্যাঁ, তো সাধারণ ব্যাপার। আমি একজন বিল্ডার, ও টাইলস আর মার্বেলের ডিলার, বিজনেস রিলেশন ছিল আমাদের মধ্যে। তো শুধুমাত্র এটাই যে যেই ব্যবসায়িক সম্পর্কের কথা আপনি বলছেন, যে ব্যবসায়িক সম্পর্ক, আমার কাছে অন্য কোনো খবর রয়েছে। 1 মিনিট।
আচ্ছা, এই 15 লক্ষ টাকা আপনি দিয়েছিলেন হেমাঙ্গ বাবুকে? এসব কি আজে বাজে প্রশ্ন? আমি যদি ওর কাছ থেকে মাল কিনি তাহলে তাকে তো পয়সা দিতেই হবে। বিনা পয়সায় কেউ মাল দেয় না। একদম একদম, এনিথিং লাইক এ ফ্রি লাঞ্চ। এই দেখুন, জিনিসপত্র তো কেবলমাত্র 5 লক্ষ টাকার এখানে রিসিভ করেছিলেন আপনি, তার জন্য 15 লক্ষ টাকা আপনি দিয়ে দিলেন। কোথাও আপনার লোকজন ভুল করে বসেনি তো এই জিনিসপত্রগুলো গুনতে? অবজেকশন ইওর অনার, কেউ কত টাকার মাল কত টাকায় বেচবে তাদের পার্সোনাল ব্যাপার। এটা মিস্টার হেমাঙ্গ আর রঞ্জন বাবুর নিজেদের মধ্যের ব্যাপার। ইওর অনার, হেমাঙ্গ বাবু আর রঞ্জন বাবুর মধ্যে এই সওদার বিষয়টা আমি আদালতে বিস্তারিত বলছি। বাস্তবে হেমাঙ্গ বাবু এই মার্বেল আর টাইলসের ব্যবসার একজন ব্যাপারী নন, বরং রঞ্জন বাবুর অ্যাসোসিয়েট ছিলেন। যে জিনিসপত্র হেমাঙ্গ বাবু ওনাকে জলের দামে সস্তায় দিতেন সেই জিনিসপত্রই অনেকটা দাম বাড়িয়ে রঞ্জন বাবু সরকারের কাছে বিক্রি করে দিত, যাতে অনেকটাই মুনাফা হতো। সেটা দুজনে ভাগ করে নিতেন। এটা কয়েক বছর ধরে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই এটা চলে আসছে। তারপর হঠাৎই কয়েক মাস আগে দুজনের মধ্যে একটা মনোমালিন্য হয়। বিষয়টা মারা আর মেরে ফেলার পর্যায়ে চলে যায়। কেন রঞ্জনবাবু, আমি কি ঠিক কথা বলছি নাকি আমি ঠিক বলছি? মানে এমন কোনো ব্যাপার ছিল না। আসলে ব্যবসার মধ্যে এরকম ছোটখাটো রাগারাগির ব্যাপার তো থাকেই। তার মানে এই নয় যে আমি হেমাঙ্গকে মেরেছি। এটার মানে কি এই দাঁড়ায় যে প্রাণে মারার হুমকি দিয়ে দেওয়া হলো? ছাড়ুন না এই সমস্ত ব্যাপারগুলো। এইটা বলুন যে এই যে মাধব আছেন, হ্যাপি ডাইন রেস্টুরেন্টের যে ওয়েটার, তার সঙ্গে বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গিয়েছে আপনার। মানে কথাবার্তা চলতে থাকতো আপনাদের দুজনের মধ্যে কি বিষয়ে, মানে কি নিয়ে কথাবার্তা হতো আপনাদের? ও মানে আমি একবার ওই হ্যাপি ডাইন রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওয়েটার মাধব আমার কাছে আসে আর বলে যে ও ওয়েটারের চাকরি ছাড়তে চাইছে। কোনো ভালো চাকরি থাকলে আমি যেন ওকে বলি, এই জন্য আমি আমার ফোন নাম্বার ওকে দিয়েছিলাম। না, আপনি ওকে শুধুমাত্র চাকরি দেননি, আপনি ওকে 1 মিনিট দাঁড়ান, আমি এবার একটু দেখে নিই। এটা 5 লক্ষ টাকাও আপনি ওকে দিয়েছিলেন। 5 লক্ষ টাকা আপনি দিয়েছিলেন, দারুণ ব্যাপার। কত উপকার আপনি করলেন একজন ওয়েটারকে। আপনি শুধুমাত্র ওকে একটা চাকরি খুঁজে দিলেন এমনটা নয়, ওর অ্যাকাউন্টে আপনি 5 লক্ষ টাকা দিয়ে দিলেন। কি কারণ? কেন? এটা কি বন্ধুত্বের নিদর্শন আপনার? আপনি কি দয়াপরবশ হয়ে নাকি অন্য কোনো বিশেষ কারণে আপনি ওকে টাকাটা দিয়েছিলেন? আগাম টাকা হিসেবে কাউকে হত্যা করার জন্য? বলুন না। আগে হ্যাঁ, আমি ওয়েটার মাধবকে কন্ট্রাক্ট দিয়েছিলাম হেমাঙ্গকে মারবার জন্য। হেমাঙ্গ আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। সরকারকে বোকা বানানোর পর আমাদের যে লাভ হতো তা 50-50 আমরা ভাগ করে নিতাম, কিন্তু ও আমার কাছ থেকে 80% চেয়েছিল। হেমাঙ্গ, তুমি ভুলো না এই কাজটা আমি আর তুমি মিলেমিশে করছি, সেই জন্য এই পয়সাতে আমারও সমান অধিকার। অধিকার? রঞ্জন প্রসাদ, তো কোথায় গিয়ে অধিকার চাইবে? পুলিশ স্টেশনে না জেলে বসে? না না না, ভয় পাওয়ার কিছু নেই। তুমি বললে আমি মিডিয়াকে বলে দিচ্ছি যে রঞ্জন প্রসাদ কত টাকা নেয় আর কত টাকার মেটেরিয়াল দেয়। এসব তো আমার কোম্পানির নামে যায় না, বদনামটা আমিই হতাম। বাধ্য হয়ে আমাকে ওকে 80% দিতে হয়েছিল, আর কোনো রাস্তা ছিল না আমার কাছে। আর এই রাস্তাটা পেয়ে যেতেই আপনি ওকে রাস্তা থেকে হাঁটিয়ে দিলেন। বলুন না, আপনি তো সত্যিই বলছেন? আগে হ্যাঁ, আমি জানতাম কি হেমাঙ্গ সবসময় ওই হ্যাপি ডাইন রেস্টুরেন্টে যায়, আর ওই মাধব ওয়েটারই ওকে ড্রিঙ্ক সার্ভ করে। তার জন্য মাধবকে পয়সা দিয়ে আমি ওর ড্রিঙ্কে বিষ মেশাতে ওকে রাজি করালাম। আমি হেমাঙ্গ বাবুকে মারিনি স্যার, সে তো 5 লাখ টাকার লোভে আমি রঞ্জন বাবুকে মিথ্যে কথা বলেছিলাম স্যার। স্যার, এটা সত্যি যে আমি হেমাঙ্গ বাবুর গ্লাসে বিষ মিশিয়েছিলাম, কিন্তু ওই গ্লাস থেকে পান করার আগে উনি রাগের বশে ওই গ্লাসটা ভেঙে দিয়েছিলেন স্যার।
ওয়েটার, হ্যাঁ স্যার। এর মধ্যে আইস নেই কেন? স্যার আমি এক্ষুনি আনছি, এই নিন। সরি স্যার, আপনাকে আরেকটা বানিয়ে দিচ্ছি। মায়ের দিব্যি, আমি সত্যি কথা বলছি। ওখানে যারা যারা ছিল আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন। আমার ম্যানেজার সাহেব যিনি আমাকে বকেছিলেন, আপনি ওনাকেও জিজ্ঞেস করতে পারেন। আমি নির্দোষ স্যার। মিলর্ড, মাধব তো তার নির্দোষিতা প্রমাণ করেছে, কিন্তু বিপক্ষ তো এখনো তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। ইওর অনার, প্রতিপক্ষ এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে আমার মক্কেল দোষী। শুধু ডিফেন্সই নয়, প্রসিকিউশনও কোনো অকাট্য সাক্ষ্য বা প্রমাণ পেশ করতে পারেনি, যাতে এই আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে। এই আদালত দুপক্ষকেই অকাট্য সাক্ষ্য এবং প্রমাণ পেশ করার পরামর্শ দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত এই আদালত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। চালিয়ে যাও, খুব ভালো। শালিনী দেবীর মনে এমন কোনো বিষয় রয়েছে যেটা আমি এখনো বুঝতে পারছি না। বাট স্যার, যদি শালিনী দিদি কিছু না বলেন তাহলে আপনি ওনার হেল্প করবেন কি করে? তোকে শালিনীর বাড়ি যেতে হবে। শালিনী দিদির বাড়িতে? কিন্তু কেন? কেননা ওটা হেমাঙ্গরের বাড়ি ছিল। কিন্তু হ্যাঁ স্যার, কিন্তু আমাকে করতেটা কি হবে? স্যার আমি তো প্রশ্নটাই জানি না আর আপনি আমাকে উত্তর খুঁজতে বলছেন। কখনো কখনো উল্টো ভাবা উচিত বরুণ। তুই সেখান থেকে আমাকে উত্তর নিয়ে এসে দে, আমি সেই উত্তরগুলোকে নিয়ে তাদের সংশ্লিষ্ট প্রশ্ন তৈরি করব, সেই কোয়েশ্চেন তৈরি করব। বুঝতে পারলি? হাই স্যার। কি নিয়ে আসলি? স্যার কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোন জিনিসটা নয় সেটা কিছু বুঝতে পারছিলাম না, তাই সব নিয়ে এসেছি। হত্যা কে করেছে, কিভাবে করা হয়েছে আর কেন করা হয়েছে। যদি এই বস্তুগুলোর মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর পাওয়া যায়, এই কেসটা চূড়ান্ত সীমায় আমরা পৌঁছে যাব। স্যার এই দেখুন, হেমাঙ্গবাবু আর ওনার নতুন গাড়ি। দেখ, স্বামীর নতুন গাড়ি কেনার পরেও কিন্তু শালিনী দেবীর চোখে মুখে সেরকম একটা প্রসন্ন ভাব নেই। এত মার খাওয়ার পরেও কেউ কি করে খুশি থাকতে পারে স্যার? বেচারি শালিনী দিদি। একজনকে এখানে এই গাড়িতে রুম ফ্রেশন লাগাতে দেখা যাচ্ছে। এনার মুখে কিন্তু বেশ প্রসন্ন ভাব দেখতে পাচ্ছি। যতটা সহজ সরল তোর শালিনী দিদিকে মনে হয় বরুণ, ততটা নয়। বেশ বড় একটা ভুল হয়ে গেছে আমার। একজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছিলাম আমি। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? ওষুধের এই প্যাকেটগুলো আপনার বাড়ি থেকে পাওয়া গিয়েছে। সেই সমস্ত ওষুধ যেগুলো রোগীদের হাই ব্লাড প্রেশারে, অর্থাৎ সেগুলোর প্রভাব অধিক হওয়ার কারণে দেওয়া হয়ে থাকে। অন্যান্য রোগীদের মতো আপনার স্বামী হেমাঙ্গ অর্ধেক ওষুধ খেত প্রত্যেক দিন রাতে, অর্ধেকটা এখনোই পাতার মধ্যে রাখা রয়েছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে যে এই ওষুধগুলো টেক্সোটিকিন না, র্যাপিড্রিনও বটে। র্যাপিড্রিন হলো সেই ওষুধ যা রোগীদের দেওয়া হয়ে থাকে যাদের রক্তের পরিমাণ শরীরে কম থাকলে, লো ব্লাড প্রেশার। আপনি জানতেন যে যদি হেমাঙ্গ বাবু এই ওষুধ খান তাহলে ওনার ব্লাড প্রেশার আরও বেড়ে যেতে পারে, আর এটা তার জন্য প্রাণঘাতী হতে পারে, মৃত্যু অবধি হতে পারে তার। আর এরকমটাই হলো। আপনার সহ্য শক্তি চরম সীমায় পৌঁছে গিয়েছিল, সেই কারণে আপনি আপনার স্বামীকে মেরে ফেলার এই পরিকল্পনা করেন। আপনি একজন অপরাধী শালিনী দেবী, আর আপনাকে আপনার এই অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে। চল বলুন। আমি অপরাধী নই, আর আমার মৃত্যুর ভয়ও নেই। বিয়ের পর 1 বছর ধরে আমি প্রতিটা মুহূর্ত মরে মরে বেঁচেছি। যেদিন হেমাঙ্গর মৃত্যু হলো সেদিন সকালেও আমায় খুব মেরেছিল আমাকে, আর অনেক গালি দিয়েছিল আমাকে আর আমার বাবাকে, আমার মৃতা মাকেও। ওদের কি দোষ ছিল? ঠিক বলছেন আপনি।
বিষয়টা সত্যি সহন শক্তির বাইরে বেরিয়ে গেছিল। আর আমার মুক্তির প্রয়োজন ছিল। বিবাহ বিচ্ছেদ হলে গ্রামে বাবার বদনামই হতো। তো এই একটাই রাস্তা ছিল আমার কাছে। এরপরে তুমি আমায় কোনোদিন জানোয়ারের মতো মারতে পারবে না। এই গুলিটা তোমার ভেতরে রাক্ষসটা চিকিৎসা করবে। 1 বছর সহ্য করেছি তোমায়, আরো একটা রাত না হয়। এইরকম স্ত্রী থেকে কি লাভ যে যে ঘরে থেকে খাওয়ারই পাওয়া যায় না। আরে আরে আমার ইনহেলারটা কোথায় গেল? আরে এই অপয়া, আমার ইনহেলারটা নিয়ে আয়। আমার মনে হচ্ছে ওর জন্য হোটেল না বন্ধ হয়ে যায়, আজকে খাওয়াই না হয়। তাড়াতাড়ি আসো না। ওষুধটাতে আছে? অপয়া কোথাকার। অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে গেলাম। এর আগে যে কিছু বুঝতে পারতাম, পুলিশ আমায় অ্যারেস্ট করে নিয়েছিল। আর আমি নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিলাম। আপনি মিথ্যে বলছেন। আপনি পুরো ওষুধটাই বদলে দিয়েছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে অর্ধেকটা ট্যাবলেট খেয়েছিলেন, আর বাকি অর্ধেকটা প্যাকেটে রেখে দিয়েছিলেন। আমি অর্ধেক ট্যাবলেটই রেখেছিলাম। সত্যি কথা বলছেন ইনি বলুন। যদি পুরো ওষুধটা নেওয়ার হতো তো পাতার পিছনে ফয়েলটাকে কেটে ফেলতে হতো, কিন্তু এটা কেটে ফেলা নয়, উনি অর্ধেক ওষুধটা ওখানে রেখেছিলেন। আমি মানছি যে আমি হেমাঙ্গকে মারার প্ল্যান করেছিলাম, কিন্তু ওর মৃত্যু আমার প্ল্যানে হয়নি। ওই ট্যাবলেটটা এখন ওই প্যাকেটে আছে। হত্যার পরিকল্পনা করা দণ্ডনীয় অপরাধ, আর হত্যার ব্যাপারে ভাবা পাপ সেটা। এই জন্যই তো আমি এতদিন চুপ ছিলাম। হ্যাঁ, প্রথম থেকে এটা মনে হচ্ছিল আমার যে আপনার এই চুপ থাকার পিছনে কোনো কারণ অবশ্যই রয়েছে। ঠিকই ভেবেছিলাম আমি। ইওর এই শুনানির শুরুতেই আমি একটা বিষয় একেবারে স্পষ্ট করে দিতে চাই। আমার মক্কেল শালিনী দেবী তার স্বামীকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র করেন। দেখলেন দেখলেন ইওর অনার, হ্যাঁ আমি তো নির্বোধ, তো হেরে গেলেন তো কেডি সাহেব। বাবু, আমি শুধু এটা বললাম যে শালিনী দেবী তার স্বামীকে মেরে ফেলার একটা পরিকল্পনা করেছিলেন। এটা আমি বলিনি যে ইনি ওনার স্বামীকে হত্যা করেন। কেডি সাহেব যখন পরিকল্পনা করেছে তখন খুন তো করেছে। আগে না, পার্থক্য রয়েছে। হত্যা অন্য কেউ করেছে। মিস্টার পাঠক, পরিষ্কার করে বলুন। ইওনার শালিনী দেবীর স্বামী তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করছিলেন। যখন ওনার সহ্য শক্তি ভেঙে যায় তখন উনি ওনার স্বামীকে মেরে ফেলার একটা পরিকল্পনা করেছিলেন। যে ওষুধের বড়িগুলো প্রত্যেক দিন হেমাঙ্গবাবু খেতেন তার রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখার জন্য, সেই জায়গায় অন্য ওষুধ রেখে উনি ওকে মারতে চাইছিলেন। কিন্তু বাস্তবে হয়েছে অন্য কিছুই। ওনার ওই ওষুধের কারণে ওনার স্বামীর মৃত্যু হয়নি। পাপি খুনি, তুই আমার দাদাকে মারতে চেয়েছিলিস, তোকে তো জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া উচিত। অর্ডার অর্ডার, বসে পড়ুন আপনি। ইওনার শালিনী দেবী যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য আমার কাছে যেরকম সাক্ষী রয়েছে সেরকম সাক্ষ্য। মিস্টার পাঠক, আপনি কি জানেন খুনিকে? হ্যাঁ ইওনার, আমিও যেরকম জানি আর শালিনী দেবীও জানেন। আমাকে একটা কথা বলুন, যদি শালিনী দেবী জানেন যে খুনি কে, তাহলে উনি চুপ করে আছেন কেন? আর চুপ করে থাকলে ইওর অনার ওনার লাভ কি? ইওনার যেই দোকান থেকে শালিনী দেবী তার স্বামীর জন্য ওষুধ নিয়ে আসতেন সেই দোকানের ডেলিভারি বয় রাজুকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আচ্ছা রাজু ভাই, যেই দোকান থেকে শালিনী দেবী সেই ওষুধগুলো আনাতেন, আপনি সেই দোকানে কাজ করেন? হ্যাঁ স্যার। তো যখন যখন শালিনী দেবী ওষুধ আপনাদের ওখান থেকে চাইতেন, আপনি সেই ওষুধ নিয়ে যেতেন ওনার বাড়িতে? হ্যাঁ, হয়তো স্যার, অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় ডেলিভারি দিতে যাই, তো আমার ঠিক মনে নেই। এটা মনে আছে যে যেই দিন ঘটনাটা ঘটে সেই দিন যখন উনি ওই ইনহেলারের সামগ্রী চাইছিলেন তখন সেগুলো দিতে কি আপনি গিয়েছিলেন ওনার বাড়িতে? স্যার আমি এইমাত্র আপনাকে বললাম তো
আমার ঠিক মনে নেই। এইটা নিশ্চয়ই মনে আছে যে আপনি ঠিক কোনখানকার মানুষ? গুজরাট, গুজরাটের কোথায়? জামরাবালগাম। জামরাভল গ্রাম, বেশ অদ্ভুত ব্যাপার। শালিনী দেবীও ওখানকারই মেয়ে। কোথাও এরকমটা নয় তো যে কোন কোন বিদ্যালয়ে আপনি শিক্ষা গ্রহণ করেছেন? স্যার এসকে মঙ্গরোলিয়া কলেজ অফ মেডিকেল সায়েন্স। এসকে মঙ্গরোলিয়া কলেজ অফ মেডিকেল সায়েন্স, যেখান থেকে শালিনী দেবীও শিক্ষা গ্রহণ করেছেন। কোথাও এরকমটা নয় তো যে আপনারা দুজন একই ক্লাসে ছিলেন? কোনোভাবে এরকমটা নয় তো রাজু ভাই যে আপনি 2 বছর আগে পড়াশোনা ছেড়ে দেন আর ওই মহাবিদ্যালয় থেকে শালিনী দেবী ডিগ্রি প্রাপ্ত হন? এটা কি ঠিক বলছেন? আপনি কি বলতে চাইছেন মিস্টার পাঠক? আদালতকে আমি এটা বলতে চাইছি অনার যে রাজু বাবু আর শালিনী দেবী একই জায়গার মানুষ। এরা একই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, একই ক্লাসে, আর দুজনের মধ্যে একটা প্রেম প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছিল। আর শালিনী দেবীর পরিবারের কাছে এই বিষয়টা গ্রহণযোগ্য ছিল না, তাই আর এই কারণেই অনার শালিনী দেবী রাজুর সঙ্গে তার যাবতীয় সম্পর্ক ভেঙে দেন, হেমাঙ্গ ত্রিবেদীর সঙ্গে বিবাহ করেন আর এখানে মুম্বাইতে চলে আসেন। রাজু ভাই, রাজু বাবু, আপনি কবে আসেন মুম্বাইয়ে? স্যার এই প্রায় 3 মাস আগে। 3 মাস আগে। আর এখানে এসে আপনি সেই জায়গাতেই আপনার কাজ খুঁজে নিলেন যেখানে শালিনী দেবী থাকেন? হ্যাঁ স্যার। আরে কেমন মেয়ে ছেলে তুই, নিজের প্রেমিকের সাথে হাত মিলিয়ে আমার দাদাকে মেরে ফেললি। ছি। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। না জজ সাহেব, আমি হেমাঙ্গকে মারিনি, আর আমার রাজুর সাথে কোনো সম্পর্কও নেই। রাজু যখন প্রথমবার আমার বাড়িতে এসেছিল আমি তখন ওকে বলেছিলাম যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আর ও এখান থেকে চলে যাক। ঠিক বলছেন শালিনী দেবী? হ্যাঁ স্যার। ইনি আপনাকে বলেছিলেন যে আপনাকে ওনার থেকে দূরে থাকতে, কিন্তু আপনি শোনেননি সেই কথাটা। যেদিন শালিনী দেবী আপনার ওষুধের দোকান থেকে সেই জিনিসগুলো চেয়ে পাঠান, আপনি এমন একটা ওষুধ সেখানে মেশালেন যার মধ্যে একটা বিষ থেকে গেল, আর সেই ওষুধটা নিয়ে গিয়ে আপনি ওনাকে দিলেন যাতে ওনার স্বামীর মৃত্যু হয়ে যায়। স্যার শালিনীর এই কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না, আর আমার হেমাঙ্গর উপর খুব রাগ হচ্ছিল স্যার। শালিনী এই নাও তোমার ওষুধ। শালু এসব কি? তোমার স্বামী মানুষ না জানোয়ার। রাজু যাও এখান থেকে। আরে এইভাবে তো তোমায় একদিন মেরে ফেলবে। তুমি চলো আমার সাথে, চলো চলো। দেখো আমার কথা শুনে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো না? রাজু তুমি যাও এখান থেকে। আরে আরে আমাকে আমার প্রশ্নের উত্তরটা তো দাও। বিবাহিত আমি, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমায় ভুলে যাও, দ্বিতীয়বার তুমি এখানে আসবে না। শালু একবার আমার কথাটা শোনো, শোনো না। স্যার আমি শালুকে ভালোবাসি, সেই কারণে ওকে বাঁচাতে চাইছিলাম স্যার। কিন্তু আপনি তো ফাঁসিয়ে দিলেন শালিনী দেবীকে। তারপর আপনি হত্যাটা করার পর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ আপনি করতে পারতেন যখন আপনি এটা জানতেন যে শালিনী দেবীর ওপর হত্যার অভিযোগটা দেওয়া হয়েছে, কিন্তু আপনি এরকমটা করলেন না। এই আপনার প্রেম ভালোবাসা। হ্যাঁ, কিন্তু শালিনী যদি এই ব্যাপারটা জানতো তাহলে চুপ করেছিল কেন? কি বলতাম আমি জজ সাহেব, যে আমার পুরনো প্রেমিকই আমার স্বামীর হত্যাকারী? আপনি ভাবুন যদি এই কথাটা আমার গ্রামে পৌঁছতো তো আমার বাবার কি হতো? গ্রামের লোকেরা কথা শুনিয়ে আমার বাবাকে মেরে ফেলতো, মরে যেতেন আমার বাবা। মরে যেতেন উনি। স্যার আমি মানছি আমি ভুল করেছি। রিওনা রাজু আদালতে তার দোষ স্বীকার করেছে, আর আমি রাজুর কথা একেবারে সহমত যে হত্যাটা ও করেনি, কেননা হেমাঙ্গ বাবুর মৃত্যু মিথক্সিন বিষের কারণে একেবারেই হয়নি। হ্যাঁ, এসব আবার কি কথা? তাহলে কার কারণে হয়েছে? কে মেরেছে ওনাকে? মিলর্ড, এটা একটা মার্ডার কেস, আর মিস্টার কেডি নিজের মক্কেলকে বাঁচানোর জন্য মন গড়া গল্প বানাচ্ছে না। আপনার কাছে শালিনীর বিরুদ্ধে কোনো সাক্ষ্য বা প্রমাণ আছে?
ইওর অনার, আদালতের গত শুনানির পরে আমরা গাড়িটাকে ভালো করে তদন্ত করেছি, যেটা প্রথমে করা হয়নি, আর তদন্তের দরুন গাড়িতে একটা অন্য ধরনের বিষ পাওয়া যায়। এই হলো তার রিপোর্ট। যেরকমটা আমি গতবারের শুনানিতে স্পষ্ট করেছিলাম ইওর অনার, যে হেমাঙ্গ ত্রিবেদী বাবুর মৃত্যু মিথক্সিন বিষের কারণে হয়নি ইওর অনার, পেস্টোসাইড নামক বিষের কারণে হয়েছে। সেই বিষটা যেটা কেবলমাত্র 30 সেকেন্ডে তার কাজটা সেরে ফেলে। এই আদালত লাঞ্চ ব্রেকের পরে পুনরায় শুরু হবে। যখন মনে হচ্ছিল যে কেসটা অ্যাবসলভ হয়ে যাবে, তখনই কেসটা নতুন রূপ নিয়ে নিল। 30 সেকেন্ডে মৃত্যু হবে, এরকম পেস্টিসাইড বিষ হেমাঙ্গবাবুর শরীরে পৌঁছলো কি করে? 30 সেকেন্ড। উল্টো দিক থেকে ভাবা যাক। এটা ভাব যে মৃত্যুর ঠিক 30 সেকেন্ড আগে হেমাঙ্গবাবু কি করছিলেন, কোথায় ছিলেন? নিজের গাড়িতে না, হয়তো কার পার্কিং লটে ছিলেন। গাড়ি স্টার্ট করলেন, বেরিয়ে গেলেন, অন্য কিছুও করেছেন নিশ্চয়ই। কাজ উপরে তুলে দিলেন হয়তো, এসি চালিয়েছিলেন হয়তো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রাইট স্যার। যেই ছবিগুলো তুলেছিলেন হেমাঙ্গবাবু নিজের ক্যামেরাতে, এগুলোই সেটা যেগুলো হেমাঙ্গবাবুর ক্যামেরা থেকে পাওয়া গেছে। আগে হ্যাঁ স্যার। বিচিত্র বিষয় ইওর অনার, একজন ব্যক্তিকে হত্যা করার জন্য 4 জন ব্যক্তি তৎপর হয়ে উঠলেন। অনেক কুকর্ম করেছিলেন বোধহয় হেমাঙ্গবাবু, যাতে এই মানুষগুলোর মনে ওনার বিরুদ্ধে এতটাই ঘৃণা তৈরি হয়েছিল। সবার প্রথমে রাজু ওনাকে ইনহেলারের ওষুধের মধ্যে বিষ মিশিয়ে তাকে মারার একটা প্রয়াস করে। দ্বিতীয় ওয়েটার মাধব, যে ওনার ড্রিঙ্কে বিষ মিশিয়ে ওনাকে মারার একটা চেষ্টা করে। তৃতীয় জন ওনার নিজের স্ত্রী শালিনী। আর চতুর্থকে? চতুর্থ নয় দেশাইবাবু, চতুর্থী। তিনি ইওর অনার, যিনি বেশ চালাকির সঙ্গে হেমাঙ্গবাবুকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র তৈরি করেন আর সফলও হন। ওনার নিজের বোন কৃপা পর্মা। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আমাকে কেন? আমি কি করেছি? এইটা বলুন কৃপা দেবী, যে আপনার দাদা যখন নতুন গাড়ি কিনলেন আপনি শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। হ্যাঁ তো এমনি গিয়েছিলেন খালি হাতে, নাকি উপহার ইত্যাদি কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন? সফটওয়্যার দিয়েছিলাম গিফটে, তুই দেখবি বেছে বেছে জিনিস এনেছি, সব সাজিয়ে দেবো। সফটওয়্যার আর আর বালিশও দিয়েছিলাম, এমনকি 2টো বালিশ দিয়েছিলাম। দুটো বালিশ দিয়েছে। হ্যাঁ। আর আর কি? আর তো কিছু না। না না, মনে করুন, মনে পড়বে ওই এয়ার ফ্রেশনার। হ্যাঁ, ওই আপনার দাদা নতুন গাড়ি কেনার খুশিতে সেদিন উনি ফটো তুলছিলেন যখন, হ্যাঁ, আর ওই দিয়েছিলাম। ছবিগুলোর মধ্যে একটাতে আপনাকে ওই গাড়ির এসিতে এয়ার ফ্রেশনার লাগাতে দেখতে পাওয়া যায়। তো ওই এয়ার ফ্রেশনার আপনি কি সেই দোকান থেকেই কিনেছিলেন যেখান থেকে আপনি বাকি ওই সফটওয়্যার, তারপর ওই বালিশ সে সমস্ত কিনেছিলেন? হ্যাঁ। তো ওই এয়ার ফ্রেশনারে আপনি পেস্টোসাইড নামক এই বিষটা কখন কিভাবে করলেন? এরকম কিছুই ছিল না, কোনো বিষ টিষ ছিল না ওখানে। বিষ ছিল ওটাতে কৃপা দেবী। আর এটা আমি বলছি না, জজ সাহেবের টেবিলের ওপর যে ফরেনসিক্স এর রিপোর্টটা রাখা রয়েছে, ফরেনসিক্স ডিপার্টমেন্ট গাড়ির জিনিসপত্র পরীক্ষা করার পর, ওই এয়ার ফ্রেশনারের পরীক্ষা করার পর তার মধ্যে পেস্টোসাইড নামক একটা বিষের অংশ বিশেষ পেয়েছে। আপনি নিয়ে এসেছিলেন ওই এয়ার ফ্রেশনার, আপনিই লাগিয়েছিলেন। আপনি জানতেন যে আপনার ভাইয়ের অ্যাসমা রয়েছে আর উনি এসি ব্যবহার করে থাকেন, আর এটা স্পষ্ট যে এসি যদি চালাতে হয় তাহলে গাড়ির কাজগুলোকে উপরে তুলে দিতে হবে। আপনি জানতেন যে যখনই ওই এসি চালানো হবে পেস্টোসাইড ওনার গাড়িতে একত্রিত হয়ে যাবে,
আর ওনার অ্যাজমা তো রয়েছে, আর ওনার হার্টের সমস্যা দেখা দেবে, আর 30 সেকেন্ডের মধ্যে উনি পরলোক গমন করবে, আর কেউ আপনার উপর কোনো সন্দেহ রাখবে না, আর সবাই বলবে যে হার্টের সমস্যার কারণে আপনার দাদার মৃত্যু হয়েছে। কিন্তু আপনি ভুলে গেলেন যে দুর্ঘটনার পর মৃতদেহের পোস্টমর্টেম করা হয়ে থাকে, আর বিষ পাওয়া যাবে ওনার মৃতদেহের মধ্যে, আর যে কারণে আমরা সবাই এখানে এসে একত্রিত হয়েছি। খুবই চালাকির সঙ্গে আপনি এই ষড়যন্ত্রটা করেন আর সফলও হন। কেবলমাত্র এইটা জানি না আমি যে কেন আপনি এরকমটা করলেন, আপনার ভাইকে মেরে ফেলার কি উদ্দেশ্য ছিল আপনার। দয়া করে বলবেন আপনি এটা জজ সাহেবকে, কৃপা দেবী। ও তো শুধু নামেই একটা দাদা ছিল, আসলে ও এক নম্বরের স্বার্থপর মানুষ ছিল। আমার কাকা পরেশ ত্রিবেদীর কোনো সন্তান ছিল না। উনি ওনার সমস্ত সম্পত্তি আমার আর হেমাঙ্গর নামে করে দিয়েছিল। কিন্তু ওনার মৃত্যুর পর আমি জানতে পারি যে সমস্ত সম্পত্তি হেমাঙ্গর নামে করে দেওয়া হয়। দেখো মা, তোমাকে যদি আমি আজ সব কথা সত্যি না বলি তাহলে সেটা ঠিক হবে না। আসলে তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। এটা ঠিক যে পরেশ হেমাঙ্গর নামে প্রপার্টি রেখে গেছে, কিন্তু ও প্রথমে তোমাদের দুজনকে অর্ধেক দিতে চেয়েছিল। কিন্তু কি বলুন না। দেখো মা, হেমাঙ্গ প্রত্যেক 15 দিনে গুজরাট যেত পরেশের বাড়ি। সেখানে পরেশকে ও যে কি বুঝিয়েছিল যে ও মারা যাবার কিছুদিন আগে আমাকে ডাকে নতুন উইল বানানোর জন্য। ওই দিন থেকে আমি ঠিক করে নিই যে ওকে আমি প্রাণে মেরে ফেলবো। The defense rests. এই আদালত রূপা পারমারকে হেমাঙ্গ ত্রিবেদীর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। রাজু, রঞ্জন আর মাধবকে হত্যা ষড়যন্ত্রের জন্য 5 বছর কারাদণ্ডের হুকুম দিচ্ছে। আর যেহেতু শালিনী ত্রিবেদী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন, সেই কারণে তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে। The case is closed. দেশাইবাবু, হ্যাঁ। আপনার বাড়ির ঠিকানাটা একটু যদি আমাকে SMS করে দেন তো। কেন? এই যে বারবার আপনি ওই থুতু দিয়ে এরকম মাথার পেছনে এরকম করেন, এটা খুবই খারাপ একটা অভ্যাস। আমি আপনাকে একটা ভালো তেল পাঠাবো, একবারেই এটা আটকে যাবে। কি আমি ঠিক বলছি তো? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.